রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পর্দার অন্তরালে ইরান যুদ্ধ আলোচনা, পুতিন ট্রাম্প 2 ঘণ্টা ফোনালাপ। শুক্রবারের মধ্যে ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব যাবে পাকিস্তানে। ইরানকে আলোচনার টেবিলে আনতে নৌ অবরোধ দীর্ঘায়িত করবেন ট্রাম্প। প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে $122। পুনরায় যুদ্ধের জন্য ইরানের প্রস্তুতি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাময়িকভাবে জয় দাবি ট্রাম্পের। এক সপ্তাহ ধরে পর্দার অন্তরালে চলেছে ইরান যুদ্ধ বন্ধে আলোচনা। বুধবার এই আলোচনার ক্ষেত্রে দৃশ্যপটে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন 1 ঘণ্টা 50 মিনিট ধরে দীর্ঘ টেলিফোন আলোচনা করেছেন ইরান যুদ্ধ বন্ধ বিষয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন তাকে বলেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বিষয়ে তিনি একটা কিছু করতে যাচ্ছেন। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান শুক্রবারের মধ্যে সংশোধিত একটি শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে। পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনার উদ্দেশ্যে ওয়াশিংটন পরপর 2 বার প্রতিনিধি পাঠানোর উদ্যোগ স্থগিত করতে বাধ্য হয় ইরান আলোচনায় বসতে রাজি না হওয়ায়। বস্তুত এরপর থেকে উভয় পক্ষের মধ্যে দর কষাকষির আলোচনা পর্দার অন্তরালে চলে যায়। এক্ষেত্রে ইসলামাবাদ থেকে আলোচনার স্থান চলে যায় মস্কোয়। গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। একই সঙ্গে ইরান আলোচনা চালিয়ে যায় পাকিস্তান, মিশর, তুরস্ক, ফ্রান্স সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। ইরান এর আগে প্রস্তাব দিয়েছিল তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে জমা রাখতে চায়, কিন্তু তাতে বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পুতিন এ বিষয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন, যা বুধবারের 2 নেতার টেলিফোনে স্পষ্ট হয়েছে। বুধবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে ইরানের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে। হোয়াইট হাউস মুখপাত্র অ্যানা কেলি সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে সই করবেন যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সঙ্গে শেষ হবে। কিভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করতে হয় তা ইরান জানে না। আমি তাদের বলেছি দ্রুত স্মার্ট হতে হবে। ইরান যুদ্ধ বন্ধ এখন আটকে আছে হরমুজ প্রণালী ঘিরে। ডোনাল্ড ট্রাম্প কৌশল নিয়েছেন ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও দীর্ঘায়িত করা হবে এবং এর মাধ্যমে তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। অপরদিকে তেহরানের দাবি, নৌ অবরোধ তুলে না নিলে তারা ওয়াশিংটনের সঙ্গে পুনরায় কোনো আলোচনায় বসবে না। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ দীর্ঘায়িত করার পক্ষে। বুধবার তিনি এই বিষয়ে মত প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $122। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের বলেছেন তিনি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখতে চান এবং তার দল এই অবরোধের মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তুতি শুরু করেছে। এর ফলে হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ থাকবে। সিএনএন এর খবরে বলা হয়েছে, ট্রাম্প মনে করেন যুদ্ধের চাইতেও নৌ অবরোধ ইরানের বিরুদ্ধে বেশি কার্যকর। নৌ অবরোধের মাধ্যমে হামলা পুনরায় শুরু না করেই তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করা যাবে, কারণ ইরানের পক্ষে নৌ অবরোধের ক্ষতি দীর্ঘদিন বহন করা সম্ভব হবে না। বুধবার এক্সেসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বোমা বর্ষণের চেয়ে অবরোধ বেশি কার্যকর। এর ফলে তেহরানের শ্বাস বন্ধ হয়ে আসছে। নৌ অবরোধ বহাল রাখলে তারা আর কয়েকদিনের বেশি টিকবে না। এর আগে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, আমি এইমাত্র খবর পেয়েছি ইরান পতনের দ্বার প্রান্তে রয়েছে। তারা তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং সেই সাথে চায় আমরা যেন দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দেই। তবে সিএনএন লিখেছে, ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিমুক্ত নয়, কারণ ট্রাম্প বলেছিলেন যুদ্ধ বড়জোর 6 সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু 2 মাস পার হয়ে গেছে যুদ্ধ শুরু হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে গ্যাস সহ প্রায় সব জিনিসের দাম বেড়েছে। মানুষ অস্থির হয়ে উঠেছে এবং ট্রাম্পের জনপ্রিয়তার হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, নৌ অবরোধ দীর্ঘায়িত করার কৌশল কাজ করবে কিনা সেটাও স্পষ্ট নয়, কারণ ইরান অতীতে আমেরিকার দাবির কাছে নতি স্বীকার না করে মারাত্মক অর্থনৈতিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দেখিয়েছে।
যুদ্ধবিরতি চলাকালে ইরান আর্মি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিয়েছে। ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করলে ইরানও উপযুক্ত জবাব দিতে পূর্ণ প্রস্তুত। ইরান আর্মি ইতোমধ্যে তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভান্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করেছে। একই সঙ্গে সামরিক সরঞ্জামের মান উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন ইরান আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরান পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে জানিয়ে মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। ব্রিগেডিয়ার আকরামিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের ওপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। তিনি বলেন, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মান উন্নয়ন উভয় কাজই করেছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনও যুদ্ধকালীন অবস্থার মতোই রয়ে গেছে। সেনাবাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবেলা করতে হবে। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের পর এবার ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুইডেন। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সুসংগত বা কার্যকর কৌশল নেই। সুইডিশ রেডিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টারসন বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ওয়াশিংটন তাদের খুশির লক্ষ্য পূরণে ঠিক কিভাবে এগোতে চায় তা এখনও অস্পষ্ট। ক্রিস্টারসন সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মুহূর্তে আমি এর পেছনে কোনো সুসংগত কৌশল দেখতে পাচ্ছি না। কেবল সুইডেনই নয়, ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশের নেতারাও যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। গত সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বের হয়ে আসবে সে বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে তিনি বলেন, তেহরানের সাথে আলোচনার টেবিলে ওয়াশিংটন কার্যত অপদস্থ হয়েছে। ইরানের নেতাদের কাছে পরাস্ত হয়েছে ওয়াশিংটনের নেতৃত্ব। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ট্রাম্পের সমালোচনা করেন ইরান যুদ্ধ বিষয়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নের সময় তিনি এই দাবি করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও তিনি জানান। ট্রাম্প বলেন, চার্লস আমার সঙ্গে একমত, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। ট্রাম্প বলেন, কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একজোট হয়ে যুদ্ধ চালিয়ে যাবে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকে অনেকেই সরাসরি সামরিক সংঘাত হিসেবে দেখলেও বাস্তবে এটি ক্রমশ একটি জটিল কূটনৈতিক দাবা খেলায় রূপ নিচ্ছে, যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে এবং প্রতিটি বার্তার ভেতরে লুকিয়ে আছে বহুমাত্রিক কৌশল। ইরান যে প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে সেটি শুধুমাত্র একটি আলোচনার রূপরেখা নয়, বরং এটি একটি সুসংগঠিত স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে তারা পুরো সংঘাতের কাঠামোই পুনর্নির্ধারণ করতে চাইছে। এখানে মূল বিষয় হলো, ইরান আলোচনার এজেন্ডা নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে এবং সেটি তারা ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে করছে। আরো বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথম ধাপে হরমুজ প্রণালী খোলা, সামরিক উত্তেজনা হ্রাস এবং পারস্পরিক আক্রমণ বন্ধ করার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আপাত দৃষ্টিতে একটি ডি-এসকেলেশন উদ্যোগ মনে হলেও এর ভেতরে রয়েছে গভীর কৌশলগত হিসেব। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ বা সীমিত হয়ে পড়ার ফলে শুধু ইরান নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সব গালফ দেশই চরম অর্থনৈতিক চাপে পড়েছে। ফলে ইরান যখন এই প্রণালী খোলার প্রস্তাব দিয়েছে, তখন তারা আসলে নিজেদের সমস্যার অংশ থেকে সমাধানের অংশ হিসেবে তুলে ধরছে। এতে আন্তর্জাতিক মহলে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উপর চাপ বেড়েছে।
এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসের পরিবেশ তৈরি করা। ইরান খুব ভালো করেই জানে সরাসরি পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় গেলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। তাই তারা প্রথমে একটি নরম ক্ষেত্র তৈরি করতে চাইছে, যেখানে উভয় পক্ষ কিছুটা ছাড় দিয়ে একটি কার্যকরী সম্পর্ক পুনর্গঠন করতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ভবিষ্যতে আগ্রাসী অবস্থানে ফিরে যাওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে আলোচনা করার প্রস্তাব আসলে আরও বড় কৌশল। এখানে ইরান ওমানকে যুক্ত করতে যাচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওমান ঐতিহাসিকভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। এই প্রক্রিয়ায় যদি একটি নতুন আইনি কাঠামো তৈরি হয়, তাহলে হরমুজ প্রণালী আর এককভাবে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক বা বহুপাক্ষিক ব্যবস্থাপনায় চলে আসবে। এর ফলে ইরান দীর্ঘমেয়াদে একটি স্থায়ী কৌশলগত সুবিধা পাবে। এই প্রস্তাবের মাধ্যমে ইরান আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তারা শুধু সামরিক উত্তেজনা কমাতে চায় না, বরং পুরো নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করতে চায়। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি সূক্ষ্ম উপায়। তৃতীয় ধাপে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করার শর্তটি সবচেয়ে বড় লিভারেজ পয়েন্ট। ইরান স্পষ্ট করে দিয়েছে যে প্রথম দুই ধাপে সফলতা না এলে তারা এ বিষয়ে আলোচনায় বসবে না। এর মাধ্যমে তারা পারমাণবিক ইস্যুকে একটি বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করছে। সাধারণত যুক্তরাষ্ট্র সবসময় পারমাণবিক বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়, কিন্তু ইরান সেটিকে শেষ ধাপে ঠেলে দিয়ে আলোচনার গতিপথই বদলে দিয়েছে। এখানেই ইরানের মাস্টার স্ট্রোক, কারণ যদি প্রথম দুই ধাপে স্থিতিশীলতা তৈরি হয়, তাহলে যুদ্ধের সম্ভাবনা কমে যাবে। তখন যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ইরান সময় পাবে তাদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। অনেক বিশ্লেষক মনে করেন ইরান এই প্রস্তাব দিতে বাধ্য হয়েছে তেলের চাপের কারণে, কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। তেল উত্তোলন বন্ধ হয়ে গেলে তা চিরতরে বন্ধ হয়ে যায় এমন ধারণা ভুল। যদিও এটি প্রযুক্তিগতভাবে জটিল এবং ব্যয়বহুল, তবে ওপেকভুক্ত দেশগুলো নিয়মিতই উৎপাদন কমায় ও বাড়ায়। তাই এটি ইরানের জন্য একক কোনো সংকট নয়, বরং এটি একটি বৈশ্বিক জ্বালানি বাজারের অংশ, যেখানে বহু দেশ একই ধরনের ঝুঁকি মোকাবেলা করে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সংকট গালফের যুক্তরাষ্ট্র সমর্থিত দেশগুলোকেও সমানভাবে প্রভাবিত করছে। ফলে ইরান এই ইস্যুকে ব্যবহার করে একটি শেয়ার্ড ইন্টারেস্ট তৈরি করতে পেরেছে, অর্থাৎ তারা দেখাতে পারছে যে এই সমস্যার সমাধান সবার জন্যই জরুরি। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও ক্রমশ বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক অবস্থানে আছেন যেখানে তাকে একসাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সামলাতে হচ্ছে। গালফ দেশগুলোর নেতারা, ইউরোপীয় মিত্ররা, এমনকি এশিয়ার বড় অর্থনীতিগুলো এই সংঘাত দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছে। বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব অত্যন্ত গভীর। জ্বালানি মূল্য বৃদ্ধি, সরবরাহ চেইন বিঘ্ন এবং বাজারের অস্থিরতা সবকিছু মিলিয়ে একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যদি সংঘাত দীর্ঘায়িত করে, তাহলে সেটির দায় তাদের উপরই বর্তাবে। অন্যদিকে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ তারা রাশিয়া এবং চীনের সমর্থন পাচ্ছে। এই দুই শক্তি শুধু রাজনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং অর্থনৈতিক ও কৌশলগত সহায়তাও দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন মস্কো সফর করেন এবং ভ্লাদিমির পুতিন সমর্থনের প্রতিশ্রুতি দেন, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে এই সংঘাত এককভাবে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো এই সংঘাত দীর্ঘমেয়াদে কতটা ব্যয়বহুল হতে পারে। ইতিমধ্যে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য তাদের সামরিক উপস্থিতি বিপুল অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
গবেষণা সংস্থা ওয়াটসন ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রকৃত খরচ প্রায়শই প্রাথমিক হিসেবের কয়েক গুণ বেশি হয়ে যায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের আধিপত্য নিয়ে নতুন চ্যালেঞ্জ। ইরান যখন বিকল্প মুদ্রা, বিশেষ করে চীনা ইউয়ান ব্যবহার করে তেল বাণিজ্যের সুযোগ তৈরি করছে, তখন এটি পেট্রো ডলার ব্যবস্থার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ইরান ধাপে ধাপে কূটনৈতিক প্রস্তাব দিয়ে সময় ও কৌশলগত সুবিধা অর্জন করতে চাইছে, আর যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নিজেদের প্রভাব বজায় রাখতে, তবে ক্রমবর্ধমান চাপের মধ্যে। এই প্রেক্ষাপটে বলা যায় এটি শুধুমাত্র একটি সামরিক বা কূটনৈতিক সংঘাত নয়, বরং একটি বহুমাত্রিক পাওয়ার স্ট্রাগল, যেখানে অর্থনীতি, জ্বালানি, ভূরাজনীতি এবং কৌশলগত স্বার্থ সবকিছু একসাথে কাজ করছে। ইরান যে প্রস্তাবটি দিয়েছে সেটি এই জটিল খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল, যা ভবিষ্যতের পুরো সমীকরণকে বদলে দিতে পারে। নৌ অবরোধের নামে যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক দস্যুতার বিরুদ্ধে খুব শিগগিরই নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার ইরানের উচ্চ পদস্থ এক নিরাপত্তা সূত্র প্রেস টিভিকে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধকালীন কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তর মনে করে কৌশলগত ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা আছে। সূত্রটি জানায়, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালীর আশেপাশে তাদের অবৈধ নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে একটি কঠোর শাস্তিমূলক প্রতিক্রিয়া জানানো এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখন আর কোনো নিষ্ক্রিয় প্রতিপক্ষের মুখোমুখি নয়। নিরাপত্তা সূত্রটি জানায়, এতদিন সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে সংযম দেখানো হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল কূটনীতিকে একটি সুযোগ দেয়া। যুক্তরাষ্ট্র যেন ইরানের শর্তগুলো বুঝতে পারে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পথ বেছে নেয়, সেজন্যই এই সুযোগ দেওয়া হয়েছিল। এই বিরতি দেওয়া হয়েছিল যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বর্তমান চোরাবালি থেকে টেনে বের করার একটি সুযোগ পান। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি মার্কিন জেদ এবং বিভ্রান্তি অব্যাহত থাকে এবং ইরানের শর্তগুলো প্রত্যাখ্যাত হয়, তবে এই নৌ অবরোধের বিপরীতে শত্রুদের খুব শিগগিরই ভিন্ন ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। হরমুজ প্রণালী বন্ধের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে তিনি বলেন, যদিও এ ধরনের পদক্ষেপ ইরান সহ সব দেশের উপর প্রভাব ফেলবে, তবে ইরান অনেক বেশি সহনশীল। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তাদের দশক ব্যাপী নিষেধাজ্ঞা এড়ানোর অভিজ্ঞতা রয়েছে, হাজার হাজার কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে এবং সামুদ্রিক অবরোধ মোকাবেলায় আগে থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছিল তেহরান। নিরাপত্তা সূত্রটি ইরান ও যুক্তরাষ্ট্রের জনমতের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ইরানের জনগণ বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ তাদের সরকারের পাশে নেই, বরং তারা বিনা উস্কানিতে ইরানের ওপর এই যুদ্ধ এবং এর পরিণতির জন্য বর্তমান প্রশাসনকেই দায়ী করছে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ যে অস্ত্রকে সব থেকে বেশি ভয় পায় সেই অস্ত্র দিয়ে খুব শিগগিরই তাদের মোকাবেলা করবে ইরান। শত্রুর অত্যন্ত কাছেই সেই বিশেষ অস্ত্র রয়েছে উল্লেখ করে অ্যাডমিরাল ইরানি ঠাট্টার ছলে বলেন, আমি আশা করি সেটি দেখে তাদের হার্ট অ্যাটাক হবে না। বুধবার তিনি বলেন, শত্রুরা ভুলবশত ভেবেছিল বিনা উস্কানিতে ইরানের ওপর চালানো সাম্প্রতিক আগ্রাসনে তারা খুব দ্রুত ফলাফল পাবে, কিন্তু তাদের সেই ধারণা এখন সামরিক একাডেমিগুলোতে স্রেফ কৌতুক হিসেবে গণ্য হচ্ছে। আগ্রাসনের বিরুদ্ধে ইরানের নৌবাহিনীর পাল্টা অভিযানের বিবরণ দিতে গিয়ে তিনি জানান, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এর ওপর অন্তত 7 বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই রণতরী থেকে কোনো বিমান উড্ডয়ন বা আকাশপথে অভিযান পরিচালনা করা যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। অ্যাডমিরাল ইরানি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে নৌ ইউনিট থেকে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলেও পরবর্তীতে আরও ডেস্ট্রয়ার নামাতে বাধ্য হয়। তারপরও তারা এখন স্থবির হয়ে পড়েছে। ইরানের পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে কৌশলগত হরমুজ প্রণালী শত্রু এবং তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইরানের বন্দর ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রতিক্রিয়ায় এই জলপথে চলাচলের জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এখন থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচলের জন্য সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
নৌপ্রধান স্পষ্ট করে বলেন, আমরা আরব সাগর থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তারা যদি আরো কাছে আসার চেষ্টা করে তবে আমরা দেরি না করে সরাসরি অপারেশনাল অ্যাকশন নেব। তিনি আরো জানান, মার্কিন অবরোধের পরও ইরানের বন্দর থেকে কিছু জাহাজ ছেড়ে গেছে এবং কিছু জাহাজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। নৌবাহিনী প্রধান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে ইরানের সশস্ত্র বাহিনী অঙ্গীকারবদ্ধ। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব এবং তাদের ওপর এমন আঘাত হানব যা তাদের চরম অনুশোচনায় ফেলবে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসন যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই বুধবার এক বক্তব্যে বলেন, ইতিহাস এটি লিখে রাখবে যে ইরানি জাতি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন পরাশক্তিকে ডুবিয়ে দিয়েছে। তিনি উল্লেখ করেন, মার্কিন সামরিক কর্মকর্তারা নিজেরাই এখন সতর্কতা দিচ্ছে। রেজার ভাষ্যমতে মার্কিন সামরিক কর্মীরা হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি তাদের দেশ এই যুদ্ধ চালিয়ে যায় তবে তাদের রণতরীগুলো নিমজ্জিত হওয়ার এবং বিপুল সংখ্যক সৈন্য নিহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য স্পষ্ট করে বলেন, যদি নতুন করে কোনো হামলা চালানো হয় তবে যুক্তরাষ্ট্রকে আরো বড় মাশুল গুনতে হবে। নতুন আগ্রাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে, আমরা তাদের বিশাল সংখ্যক সেনাকে বন্দী করব। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিশাল মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়ে মোহসেন রেজাইর এই মন্তব্য এমন এক সময় এলো যখন খোদ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করছেন, এত আগ্রাসনের পরেও ইরানের সামরিক সক্ষমতার একটি বড় অংশ অক্ষুণ্ণ রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে অপহৃত ইরানি কন্টেইনার জাহাজ তুস্কার 28 জন ক্রু সদস্যদের মধ্যে 6 জনকে মুক্ত করতে সক্ষম হয়েছে ইরান। বুধবার ইরানের বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি এক প্রকাশ্য জলদস্যুতার ঘটনায় মার্কিন প্রশাসন 28 জন ইরানি ক্রু সহ ইরানগামী জাহাজ তুস্কা হাইজ্যাক করে। তাসনিমের প্রতিবেদন অনুযায়ী ইরানের জোরদার প্রচেষ্টায় প্রথম পর্যায়ে 6 জন ক্রু মুক্তি পেয়েছেন এবং তারা বর্তমানে ইরানে অবস্থান করছেন। তবে বাকি 22 জন ক্রু এখনও মার্কিন প্রশাসনের হাতে জিম্মি রয়েছেন, যাদের মুক্ত করতে কূটনৈতিক ও অন্যান্য চ্যানেলে ইরানের তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, ওমান উপসাগরে তুস্কা জাহাজের উপর মার্কিন হামলার বিপরীতে সামরিক প্রতিশোধ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর মূল কারণ ছিল জাহাজে থাকা ক্রু সদস্য এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। বিবৃতিতে আরও বলা হয়, ক্রু এবং তাদের পরিবারের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হওয়ার পর ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। চীন থেকে ইরান আসার পথে ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনী কন্টেইনার জাহাজ তুস্কার ওপর হামলা চালায় এবং জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, জাহাজটি বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল এবং 6 ঘন্টা ধরে ইঞ্জিন রুম খালি করার বারবার সতর্কবার্তা দিলেও তারা তা উপেক্ষা করেছিল। মার্কিন হামলার পরপরই ইরান ওই এলাকায় অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক রণতরী লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে এর প্রাথমিক জবাব দেয়। বর্তমানে বাকি জিম্মিদের মুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটকে দায়ী করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা জোটের অযৌক্তিক ও বেপরোয়া সামরিক অভিযানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাকারোভা বলেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন যথাযথভাবেই চলছিল, কিন্তু মার্কিন ইসরায়েলি জোট ইরানের বিরুদ্ধে একটি অবৈধ ও আক্রমণাত্মক অভিযান শুরু করার পর থেকেই যাতায়াত ব্যাহত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান অস্থিরতার মূল কারণ এটাই। এ বিষয়ে অন্য কোনো যুক্তি দেওয়া ভিত্তিহীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার মতো অর্থহীন কথাবার্তা পরিহার করা উচিত। রাশিয়া শুরু থেকেই মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধের পরিবর্তে আলোচনার টেবিলের সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। এ প্রসঙ্গে জাকারোভা বলেন, রাশিয়া সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের পক্ষপাতী। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এবং নতুন করে আলোচনা শুরুর উদ্যোগকে মস্কো স্বাগত জানিয়েছে।
ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনকে অবৈধ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক অ্যাগনেস কালামার। এই হামলাকে জাতিসংঘ সনদে উল্লেখিত বল প্রয়োগের উপরে নিষেধাজ্ঞার লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া হামলার কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দেন কালামার। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, হামলার পর থেকে এখন পর্যন্ত 5,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। পশ্চিম এশিয়া জুড়ে লাখ লাখ বেসামরিক মানুষের জীবন বর্তমানে চরম ঝুঁকির মুখে। তিনি অভিযোগ করেন, বেসামরিক মানুষ ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সংঘর্ষ পুরো অঞ্চলে তীব্রতর রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে যুদ্ধাপরাধ এবং গণহত্যার হুমকি দিয়েছেন, এমনকি ইরানের একটি পুরো সভ্যতা ধ্বংস করার কথা বলেছেন। অ্যাগনেস কালামার তার বিবৃতিতে আগের বছরগুলোর যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 2024 সালে লেবানন এবং 2025 সালে গাজায় যে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা ইসরায়েলের নির্বিচার হামলা থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তথ্য তুলে ধরে তিনি জানান, ওই চুক্তির পর থেকে আরও 765 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননে প্রতিদিনই বিমান হামলা ও সম্পদ ধ্বংসের ঘটনা ঘটছে। বর্তমান সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট রেড লাইন বা সীমারেখা টানার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি প্রধান। তিনি একটি টেকসই ও বাস্তবমুখী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উপর জোর দিয়ে বলেন, এখনই সময় সব পক্ষকে সংশ্লিষ্ট দেশগুলোতে সশস্ত্র সংঘাত সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং শান্তি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।